তো প্রথমেই আগে বলবো, বেশিরভাগ ক্ষেত্রে ইনজেকশন আমরা বুঝি না যে ডাক্তারবাবু কি ইনজেকশন দিচ্ছে। মোস্ট অফ দ্য টাইমস যেটা আমাদের প্র্যাকটিসে হয়ে আছে, বলা উচিত নয়, তবে তো স্টেরয়েড ইনজেকশনে প্রবলেম যেটা হয় যে স্টেরয়েড কিন্তু কাটলেজ বা লিগামেন্টের জন্য হার্মফুল। আচ্ছা, কারণ স্টেরয়েড কিন্তু সেল ডেথ অবধি কজ করতে পারে। স্টিল এটার পরেও কেন দেন কেউ কেউ স্টেরয়েড? নতুন আমাদের এখন যেটা আমরা বেশিরভাগ কাজ করি বা দিয়ে থাকি সেটা হলো স্টেম সেলস ইনজেকশন। আমরা তো মায়ের পেটে যখন ছিলাম একদম ছোট সাইজের ছিলাম, তো তার থেকে এত বড় একটা মানুষ আমরা হয়ে গেছি। তো এটার পিছনে উপাদান আছে একটা স্টেম সেলসের, মানে যেটা একটা ছোট্ট সিডের মতো। সিড থেকে আমরা গাছ কিন্তু তৈরি করতে পারি। আপনি খুব একটা ইন্টারেস্টিং কথা বললেন যে এই যে পিআরপি বা স্টেম সেল বা হাইলুরোনিক অ্যাসিড, কি কি ধরনের ইনজেকশন এক্ষেত্রে হাঁটুর ক্ষেত্রে ইউজ হয়? তো প্রথমেই আগে বলবো, বেশিরভাগ ক্ষেত্রে ইনজেকশন আমরা বুঝি না যে ডাক্তারবাবু কি ইনজেকশন দিচ্ছে, তো আমরা জাস্ট ব্লাইন্ডলি ইনজেকশন নিয়ে নিই। তো সবার আগে আমাদের বোঝা উচিত যে আমরা অ্যাকচুয়ালি নিজেদের বডিতে কি ইনজেকশন নিচ্ছি। মোস্ট অফ দ্য টাইমস যেটা আমাদের প্র্যাকটিসে হয়ে আছে, বলা উচিত নয়, তবে স্টেরয়েড ইনজেকশনস দেওয়া হয়। তো স্টেরয়েড ইনজেকশনস কিন্তু রিলেটিভলি চিপার হয়। ইট ডাজেন্ট কস্ট মোর দ্যান 1000 or 2000 রুপিস। তো স্টেরয়েড ইনজেকশনে প্রবলেম যেটা হয় যে স্টেরয়েড কিন্তু কাটলেজ বা লিগামেন্টের জন্য হার্মফুল। আচ্ছা, কারণ স্টেরয়েড কিন্তু সেল ডেথ অবধি কজ করতে পারে। স্টিল এটার পরেও কেন দেন কেউ কেউ স্টেরয়েড? হ্যাঁ, তো স্টেরয়েড কেন দেওয়া হয়? স্টেরয়েডে কিন্তু পার্টিকুলার ইন্ডিকেশনসও আছে, এবং আমাদেরও অনেক সময় স্টেরয়েড ইনজেকশন দিতে হয়। তো স্টেরয়েড ইনজেকশন তখন দেওয়া উচিত যদি এল্ডারলি পেশেন্টস, যার নন ডায়াবেটিস বা এইসব কিছু রোগ নেই, তাদের ধরুন অনেক দিন ধরে কোনো একটা নয়িং পেন নিয়ে তিনি ভুগছেন, তাদের হয়তো ট্রিটমেন্ট আমরা সার্জিক্যালি কিছু করতে পারবো না, বা সার্জারি করাটা তিনি ফিট নয় সার্জারির জন্য। সেটা হাঁটুর অপারেশনই হোক, শোল্ডার অপারেশনই হোক, কিছু মাইক্রো সার্জারি হোক, তার হয়তো সেই ক্ষেত্রে করা যাবে না। পেন রিলিফের জন্য কিন্তু স্টেরয়েডের অনেক রোল আছে। তো সেই ক্ষেত্রে কেউ ধরুন আমার কাছে পেশেন্টস আছে যে হাঁটু রিপ্লেসমেন্ট করাবো, এবং তার হয়তো তাকে একটা ট্রিপ স্যার নিয়ে আছে, মানে কোনো একটা বদ্রীনাথ বা কোথাও একটা ট্রিপ সে বুক করে রেখেছে যে আমাকে আগে তাকে হয়তো ঘুরতে যেতে হবে। এবার তার ধরুন ছেলেকে ইউএসএ তে মিট করতে যাব, তো সেই ক্ষেত্রে সে চায় যে আমার একটা সাময়িক রিলিফ দেওয়া হোক। সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু স্টেরয়েড ডোজ কিন্তু আছে যেটা অতটা হার্মফুল হয় না, সেটা শর্ট অ্যাক্টিং স্টেরয়েড। সেইটা একটা ডোজ দিয়ে ইমিডিয়েটলি পেনটা রিলিফ করানো যেতে পারে, যাতে আপনি ফিজিওথেরাপি বা রিহ্যাব যেটা করবেন সেটা ভালোভাবে করতে পারেন। পেন ফ্রি রিহ্যাবের জন্য কিন্তু স্টেরয়েডের রোল থাকে, এবং অনেক ক্ষেত্রে কিছু জায়গায় স্টেরয়েড দিয়ে ম্যাজিক্যালি পুরো পেনটাই একদম কিন্তু রিলিফ পাওয়া যায়। সেটা কি দীর্ঘ সময় না স্বল্প সময়ের জন্য? কিছু ক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময়ের জন্যও হয়। এই যে ব্যাক পেনের কথাটা বললেন, কিছু কিছু নার্ভ রুট ব্লক বা কিছু কিছু ব্লক হয় যেগুলো নার্ভের কাছাকাছি স্টেরয়েডটা ইনজেক্ট দিয়ে দেওয়া হয়। তো ওই ইনজেকশনটা কিন্তু কারোর ক্ষেত্রে পার্মানেন্ট রিলিফও দিতে পারে, কারোর টেম্পোরারি রিলিফ দেয়। তো এই ক্ষেত্রে নার্ভ বা টেন্ডন বা লিগামেন্ট যেখানে ইনজেকশনটা দেওয়া হোক, ইনফ্লামেশন যেটা আমরা একটু আগে কথা বললাম যে সোয়েলিং হয়ে যাওয়া জয়েন্টের ভেতরে ইনজুরির জন্য, ওইটা স্টেরয়েড কিন্তু একদম কমিয়ে দেয়। আচ্ছা, তো ওইটার জন্য সঙ্গে সঙ্গে পেন রিলিফ কিন্তু আপনারা পাবেন। দেন পিআরপি যেটা দেন বলছিলেন, আপনারা যেটা আদার ইনজেকশনসের কথা এবার যদি আসি, নতুন আমাদের এখন যেটা আমরা বেশিরভাগ কাজ করি বা দিয়ে থাকি সেটা হলো স্টেম সেলস ইনজেকশন। তো স্টেম সেলস কিন্তু এমন একটা সেল যেটা কিন্তু আমাদের ছোট্টবেলা, আমরা তো মায়ের পেটে যখন ছিলাম একদম ছোট সাইজের ছিলাম, তো তার থেকে এত বড় একটা মানুষ আমরা হয়ে গেছি। তো এটার পিছনে উপাদান আছে একটা স্টেম সেলসের, মানে যেটা একটা ছোট্ট সিডের মতো। সিড থেকে আমরা গাছ কিন্তু তৈরি করতে পারি। তো স্টেম সেল ক্যান ডিফারেন্সিয়েট ইন্টু মেনি টাইপস অফ সেলস, মানে স্টেম সেল থেকে বিভিন্ন ধরনের সেল তৈরি হতে পারে। হাঁটুতে দিচ্ছি, হয়তো কার্টিলেজ তৈরি হলো ওর থেকে। কাউখানে লিগামেন্টে দিচ্ছি, সেটা হয়তো লিগামেন্টাল সেল হিসাবে ডিফারেন্সিয়েট হয়ে লিগামেন্টসের কিছু হিলিংয়ের জন্য পোটেনশিয়াল সেটার আছে। তো এরকম হয়, আমাদের বিভিন্ন ধরনের সেলস আমরা কিন্তু ল্যাবেও তৈরি করি। যেমন হাঁটুর কাটলেজ নিয়ে একটা অটোলগাস কন্ড্রোসাইট ট্রান্সফার বলে একটা ট্রিটমেন্ট হয়। অনেক খেলোয়াড়দের হাঁটু মানে খেলতে খেলতে হাঁটুতে একটা লিগামেন্টাসের সাথে সাথে কাটলেজ ইঞ্জুরিও পাওয়া যায়। কাটলেজ জিনিসটা কি তাহলে? কাটলেজ একটা স্মুথ বাটার লাইক কভারিং, যেটা হাঁটুর ভেতরে
এগেন ফ্রিকশনটা কম করার জন্য প্রত্যেকটা জয়েন্টেই কাটলেজের কিন্তু কভারিং আছে আমাদের। এবার ওই কাটলেজটা ধরুন একটা দেওয়ালের সাথে আমরা কল্পনা করছি, দেওয়ালে প্লাস্টার আছে, পেইন্ট আছে, এবার একটা জায়গায় কোথাও একটা কিছু করে লেগে পেইন্ট এবং প্লাস্টার পুরোটা খসে গেছে। এইরকমই হাঁটুর একটা জায়গায় ধরুন ধাক্কা লেগে যেখানে বোনটা ইম্প্যাক্ট হয়েছে ওখান থেকে কাটলেজটা পুরোপুরি সরে গেছে। তো এটা একটা ফোকাল কন্ড্রাল লিজন বলে এটাকে, মানে ফোকাল কাটলেজ ডিফেক্ট হয়েছে ছোট্ট একটা জায়গায়, 1 সেন্টিমিটার হতে পারে, 2 সেন্টিমিটার হতে পারে, ওই অনুযায়ী ট্রিটমেন্টটাও ডিপেন্ড করে। যাদের ছোট আছে তাদের ক্ষেত্রে জাস্ট ওখানটায় ছোট ছোট ড্রিল হোলস করে দিলে নতুন বোন ম্যারো এসে ওই কাটলেজটা কিন্তু ফিল আপ হয়ে যায়, শরীরই নিজের থেকে নিজের রিপেয়ার করছে। আচ্ছা। দ্বিতীয়, যদি একটু বড় কাটলেজ ডিফেক্ট আছে সেই ক্ষেত্রে দুটো অপশন থাকে। ফার্স্ট অপশন, যে আমরা ওনারই হাঁটুর অন্য জায়গার কাটলেজ যেটা হয়তো হাঁটুর বেন্ডিং বা এতে অতটা ইউজ হয় না সেইখান থেকে তুলে যেখানটায় ইউজ হচ্ছে সেইখানটায় আমরা কাটলেজ প্রতিস্থাপন করলাম, সেটাকে বলে অটোলগাস কাটলেজ ট্রান্সফার। এটা ছাড়া আরেকটা অপশন হয় যেটা অটোলগাস কন্ড্রোসাইট ইমপ্লান্টেশন। এটার অর্থ কি, মানে আপনার পায়ে কাটলেজ সেল নিয়ে আমরা ল্যাবে পাঠাই, ল্যাবে আপনারই কাটলেজ অনেকটা গ্রো করে আমাদের কিন্তু টেস্ট টিউবের মতো দেওয়া হয় রিজেনারেশনে। ওটাই কাইন্ড অফ স্টেম সেল, যেটা আর কি নতুন কন্ড্রোসাইট সেল আমাদের দেয়া হলো, সেইটা এবার হাঁটুর ভেতরে যেখানটায় ডিফেক্টটা হয়েছে ওইখানটায় ইঞ্জেকশনটা দেয়া হলো, ওই সেলগুলো আবার নতুন আপনার যেরকম ভগবান প্রদত্ত কাটলেজ ছিল সেইটাকে পুরোপুরি বানিয়ে দিতে কিন্তু সক্ষম। আচ্ছা, প্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে যে পিআরপি আর স্টেম সেলের মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে দেবেন, কারণ আমি নিয়ের ক্ষেত্রেও দেখেছি, আমি হেয়ারের ক্ষেত্রেও দেখেছি কিছু কিছু ডাক্তারবাবু স্টেম সেল রেকমেন্ড করেন, কিছু কিছু ডাক্তারবাবু পিআরপি রেকমেন্ড করেন। এটা একটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এর তো মোটামুটি আপনি একটা মেকানিজম বোঝালেন, এর মানে বৈজ্ঞানিক বা এর অ্যাকচুয়াল বিষয়টা কি, যে এটা যে কোনো জায়গায় এই রিগ্রোথ হতে সাহায্য করে, কেন করে এটা? তো পিআরপির ব্যাপারটা হলো এটা একটা ব্লাডের প্রোডাক্ট, তো এটা আপনার অ্যামাউন্ট অফ ব্লাড কিছুটা নেওয়া হবে শরীর থেকে, সেটা হতে পারে 30 ml বা ওর থেকেও কম, সেটাকে মাল্টিপল টাইম স্পিন করা হয় সেন্ট্রিফিউজ মেশিনে। স্পিন করার পর একটা ছোট্ট অ্যামাউন্ট অফ যেটা হয়তো 30 থেকে 3 ml মতো তৈরি হলো, জাস্ট 3 ml এর কাছাকাছি একটা পিআরপি তৈরি হবে 30 ml ব্লাড থেকে। এক্স্যাক্টলি। তো ওই এবার যে পোটেন্টটা রইলো, যে অ্যামাউন্ট অফ লিকুইডটা রইলো, ওই লিকুইডটার মধ্যে যে সেলসটা আমরা চাই সেই সেলটা হয়তো সবচেয়ে বেশি কনসেন্ট্রেশনে আছে। ওটা কি সেল থাকে? তো ওটার ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম প্লেটলেট রিচ প্লাজমা। তো প্লাজমাটা কিন্তু আছে। প্লাজমা বলতে রক্তের বিভিন্ন প্রোডাক্ট হয়, রেড ব্লাড সেল আছে, WBC আছে, হোয়াইট ব্লাড সেল আছে এবং প্লাজমাও আছে। তো প্লাজমার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইমস, বিভিন্ন ধরনের ক্ষমতা থাকে প্লাজমার মধ্যে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে যেগুলো কিন্তু আমাদের হিলিংয়ের জন্য খুব বেশি কার্যকরী। তো ওই প্লাজমা আবার প্লেটলেট ডিপ্লিটেড হতে পারে, প্লেটলেট রিচ হতে পারে। প্লেটলেট রিচটা হলো আমাদের পিআরপি নর্মালি যেটা আমরা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে ওটার আলাদা যেগুলো ফর্ম হয় সেই ক্ষেত্রে লিউকোসাইট রিচ বা লিউকোসাইট ডিপ্লিটেডও হতে পারে, মানে তার মধ্যে হোয়াইট ব্লাড সেলটা ধরুন কমিয়ে দিলাম আমরা বা হোয়াইট ব্লাড সেলটা বাড়িয়ে দিলাম। এগুলো কি করে হয়? যে স্পিডের তারতম্য? এগুলো স্পিডের তারতম্য। তাছাড়া আপনাদের ল্যাবে বিভিন্ন ধরনের টেকনিক্স থাকে যাতে আমরা এই সেলগুলোকে আলাদা করতে পারি। আচ্ছা। তো যেগুলো লিউকোসাইট রিচ পিআরপি সেইগুলো আমরা জেনারেলি দিলে কিছুটা হলেও ইনফ্লামেশন বেশি হবে। যদি লিউকোসাইট ডিপ্লিটেড, মানে হোয়াইট ব্লাড সেল আমাদের শরীরের জেনারেলি ফাইটিংটা করতে হেল্প করে, মানে শরীরে যে কোনো জায়গায় কেটে গেল, ছড়ে গেল, সবার আগে যারা আসবে সেন্ট্রি তারা হলো হোয়াইট ব্লাড সেল। এটা কিরকম যুদ্ধের মতো ব্যাপার থাকে। তো এটা যুদ্ধের মতোই ব্যাপার হিসাবে শরীর নেয়। তো যখন পিআরপিটা হাঁটুতে বা হেয়ার গ্রোথের জন্য দেয়া হয়, ওই জন্য দেখবেন অনেকের মাথা ওখানে চুলের কাছটা ফুলে গেছে বা হাঁটুটা ফুলে গেছে, কারণ শরীর ওটাকে যুদ্ধের মতোই ট্রিট করছে যে ফরেন বডি, কেউ একজন ফরেন কান্ট্রি ইনভেশন হয়ে গেছে, এবার ওকে কিভাবে আমাদের শেষ করতে হবে। এবার ও ওখানে পৌঁছাবে, দেখবে যে ও বাবা এ তো আমাদেরই লোক, তাহলে তারপরে ওকে অ্যাকসেপ্টও করে নেবে এবং তারপরে শরীর ওখানে হিলিং প্রসেসটা শুরু করে, যেটা আপনি জিজ্ঞেস করলেন। তো স্টেম সেলসে কিন্তু ওই জিনিসটা অতটা হয় না, কারণ স্টেম সেলসের যে কোনো জায়গায় স্টেম সেল কিন্তু বহুরূপীর মতো কাজ করে, মানে ও যেখানে আপনি দেবেন সেই রূপের কিন্তু ও চলে যাবে। এই ধরুন আপনি পডকাস্ট করছেন, বিভিন্ন রকমের ডক্টর, বিভিন্ন রকম অ্যাক্টর সবার সাথে কথা বলছেন, তো আপনি সবার সাথে আলাদাভাবে নিজের মতো একটা বানিয়ে নেন। কোনো অ্যাক্টরকে নিশ্চয়ই আপনি যুদ্ধের কথা বলবেন না, কোনো ডক্টরকে নিশ্চয়ই আপনি বলবেন না যে
আপনি কিভাবে এই অভিনয়টা শিখলেন, তো আপনি নিজেকে চেঞ্জ করছেন, স্টেম সেলসের এই ক্যাপাসিটিটা আছে চেঞ্জ করার নিজেকে। এই স্টেম সেলটা কি করে তৈরি হয় আপনি যেটা বলছিলেন? স্টেম সেল জেনারেলি আমরা যেগুলো এখন ইনজেক্ট করে থাকি মোস্ট অফ দ্য টাইম সেগুলো কিন্তু অন্য কোথাও থেকে ডিরাইভড। তো আমরা কোনো অ্যানিমেলের থেকে বা কোনো লাইক হিউম্যান এমব্রায়ো থেকে বা জেনারেলি আমরা মোস্ট অফ দ্য টাইমস এগুলো অ্যানিমেলের কিছু প্রোডাক্ট থেকে ডিরাইভ করে আমরা কিন্তু এই টাইপের স্টেম সেলস তৈরি করে থাকি, যেটা হিউম্যানের ক্ষেত্রেও আগের থেকেই টাইমড অ্যান্ড টেস্টেড থাকে যে এটা কিন্তু হিউম্যানদের জন্য কোনো অসুবিধা হবে না। তো সেই টাইপের স্টেম সেলস আমরা ল্যাবে তৈরি করতে পারি, যেটার ইমিউনিটি শরীরের ইমিউনিটি অতটা ফাইট করবে না তার এগেনস্টে। তো সেই রকমের স্টেম সেলস তখন আমরা যে কোনো জায়গায় ইনজেক্ট করে আমরা সেটা রিপেয়ারের দিকে হেল্প করতে পেতে পারি। কোনটা বেশি এফেক্টিভ হয়, পিআরপি না স্টেম সেল? এটা খুবই ডিফিকাল্ট কোশ্চেন। বিভিন্ন রকমের বিভিন্ন প্লেটে বিভিন্ন রকমের জিনিস আর কি কাজ করে। তো ধরুন হাঁটুর ক্ষেত্রে আমরা জেনারেলি যদি ডিজেনারেটিভ হাঁটু হয়, মানে ধরুন কারোর কাটলেজ ওয়্যার অফ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু স্টেম সেলসের রোলটা বেশি, তখন আমরা স্টেম সেলস ইনজেকশনের দিকে প্রেফার করি। অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট কি যখন আমাদের স্টেম সেল বা পিআরপি নিয়ে আমরা ডিসকাস করছি, কস্ট নিয়েও এটা কিন্তু ডিসকাস করা উচিত। তো স্টেম সেল কিন্তু অনেকটাই কস্টলি কম্পারেটিভলি পিআরপির থেকে। পিআরপির যদি কোথাও গভর্নমেন্ট সেট আপে বা যে কোনো জায়গায় অনেক সময় মেশিনও থাকে, আর যদি আমরা কোথাও অন্য জায়গা থেকে মেশিন আনিয়ে কিছু করছি, সেই মেশিনের কস্ট এবং ওই কিটের কস্টটা শুধু বিয়ার করতে হয়। আলটিমেটলি তো আপনার ব্লাড নিয়ে আমরা করছি, তো ব্লাডের তো দিতে কোনো খরচা হচ্ছে না, ওই যে জিনিসটা দিয়ে আমরা তৈরি করছি ওইটার খরচাটা শুধু আপনারই ফ্লুইড। এক্স্যাক্টলি। কিন্তু স্টেম সেলে আপনার সেটা মাল্টিপল লেভেলস থেকে তৈরি হচ্ছে, হয়তো পুনের কোনো ল্যাব বা কলকাতার কোনো ল্যাব থেকে ওটা তৈরি হলো, তৈরি হওয়ার পর সেটা মাল্টিপল ট্রায়ালসের থ্রু দিয়ে গেছে যে ওটা হিউম্যান বডির জন্য ঠিক আছে কি নেই, ওটা প্যাকেজিং হয়েছে, ওটা মার্কেটিং হয়েছে, ওটার ধরুন তৈরি করতে গেলে যে আগের থেকে ট্রায়ালস হয়েছে, বা ওটা তৈরি করার যে ল্যাবে ওটা তৈরি করতে হবে, বা ওই যে মেশিন যেটাতে ওটা তৈরি হচ্ছে, সেগুলো কোটি কোটি টাকার ব্যাপার, অনেক কস্টলি। তো ওই জন্যেই স্টেম সেলসের কস্টটা কিন্তু অনেকটাই বেশি হয়। পিআরপি যেটা বলছিলেন এটার কি মানে আপনি অলরেডি 2-3 প্রকারের পিআরপি বললেন, যে ওখানে কি এরকম ফ্যাক্টর থাকে যে একটা নর্মাল পিআরপি বা তার সাথে গ্রোথ পিআরপি, এরকম কোনো ফ্যাক্টর কি থাকে পিআরপির ক্ষেত্রে? তো জেনারেলি পিআরপি মিনস কি ওটাতে একটা গ্রোথের পোটেনশিয়াল থাকবেই। তো এবার ডিপেন্ড করছে যে আমরা কত অ্যামাউন্টে কি টাইপের পিআরপি কোথায় ইনজেক্ট করব। তো যেমন আমি বললাম লিউকোসাইট ডিপ্লিটেড বা লিউকোসাইট রিচ, মানে যেটা আর কি বেশি ইনফ্লামেশন দিতে পারে, সেইটা আমরা সেরকম জায়গায় দেবই না যেখানে আমাদের ইনফ্লামেশন হলে প্রবলেম বেশি হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওই অনুযায়ী ইন্ডিকেশনটাকে ডিফার করে নিই, তো সেই অনুযায়ী আমরা পিআরপিটাকে নির্দিষ্ট জায়গায় ইউজ করতে পারি। এগেন আর একটা কথা এটাতে, যে ধরুন কোথাও টেন্ডিনাইটিস, মানে টেন্ডিনাইটিস কথার অর্থ কোনো একটা টেন্ডন, মানে মাসেল টেন্ডনে রূপান্তরিত হওয়ার পর বোনে গিয়ে অ্যাটাচ হয়, হাড়ে গিয়ে অ্যাটাচ হয়। তো এই টেন্ডনের অনেক সময় রিপিটেটিভ ইউজ, এই যে আমরা পাটা মুড়ে বসে আছি বা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও কাজ করছি, কেউ সেলসের কাজ করছে বা কেউ দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কোনো একটা জবে তাকে দাঁড়াতেই হয়, তো পায়ের কাফ মাসেলস বা কাফের টেন্ডনগুলো কিন্তু রিপিটেটিভ ইউজ হয় তাদের ক্ষেত্রে, একটা পজিশনে থেকে থেকে তাদের ওটা ফেটিগ হয়ে যাওয়ার চান্স থাকে। অনেকে অনেক রাস্তা চলতে হয়, তাদের চলতে চলতে ধরুন তাদের টেন্ডো অ্যাকিলিস বা পায়ের হিলের কাছে যে টেন্ডনটা, ওইখানটা হিলের কাছে একটা ক্রনিক পেন থেকে যায়। তো এই টেন্ডো অ্যাকিলিস, টেন্ডিনাইটিস বা এই টাইপের টেন্ডিনোপ্যাথি, এই টাইপের টার্মসগুলো যখন ইউজ হয়, তাতেও কিন্তু পিআরপির রোল কিন্তু অনেকটা আছে। সেখানেও পুশ করলে, হ্যাঁ সেখানেও পুশ করলে কিন্তু ওই টেন্ডনটা যেটা হয়তো এখনো টিয়ার হয়নি, এখনো ছিঁড়ে যায়নি, সেটাতে কিন্তু কমপ্লিট হিলিং এর একটা চান্স পাওয়া যায়।